বন্ধুরা, আইপিএস দীনেশ রায়কে প্রতিদিন এক ট্রাফিক সিগন্যালে দেখা যায়। সেখানে একজন ভিখারিনী ছিলেন। একদিন সে একটি বুলেট বাইক দেখে চড়ে চিৎকার করে ওঠে এবং এক কোণে লুকিয়ে পড়ে। তারপর আইপিএস অফিসার ওই ভিখারিনীর সঙ্গে এমন কিছু করলেন যা সবাইকে হতবাক করে দিল। বন্ধুরা, কি ঘটেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ঘটনাটি দিল্লির কনট প্লেসের। সময় দুপুর 12টা। রেড লাইটে গাড়ির দীর্ঘ লাইন দাঁড়িয়েছিল। গাড়ির জানালার সামনে ছোট ছোট বাচ্চারা হাত পেতে দাঁড়িয়েছিল। কেউ ফুল বিক্রি করছিল, কেউ বা চকলেট। ঠিক এক কোণে জীর্ণ চিটে কাপড়ে মোড়া এক মধ্যবয়স্ক নারী মাথা নিচু করে কাপা গলায় ভিক্ষা চাইছিল। আইপিএস দীনেশ রায় তার সরকারি গাড়িতে বসে ফাইল পড়ছিলেন। তিনি নিজের কাজে এতটাই ডুবেছিলেন যে আশেপাশের কোনো আওয়াজই তাকে স্পর্শ করছিল না। হঠাৎ তার ড্রাইভার নরম গলায় বলল, স্যার দেখুন ওই মহিলাকে। দীনেশ চোখ তুললেন। লাল বাতিতে দাঁড়ানো একটি বুলেট মোটর সাইকেলের শব্দ। সেই মহিলা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। তার চোখে ছিল আতঙ্ক। বুলেটের শব্দ শুনে সে কাঁপতে শুরু করত। সে বাইকটিকে পাশ দিয়ে যেতে দেখে হঠাৎ এক কোণে গিয়ে বসে পড়ল। নিজের মাথা দুই হাতে ঢেকে শিশকাতে লাগলো। দীনেশ অবাক হলেন। তিনি আদেশ দিলেন, ড্রাইভার ওই মহিলাকে গাড়িতে নিয়ে এসো। ড্রাইভার একটু ইতস্তত করলো। স্যার, সে তো ভিখারিনী, গাড়ি নোংরা হয়ে যাবে। গাড়ি ধোয়া যায়, কিন্তু মনুষ্যত্ব নয়। দীনেশের কণ্ঠ ছিল কঠোর। ড্রাইভার লজ্জা পেল এবং সেই মহিলার কাছে গেল। মহিলা ভীত ও দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু যখন সে পুলিশের গাড়ি দেখল তখন যেন কিছু বুঝে গেল। তার মনে হলো হয়তো কেউ আবার তাকে ধরতে এসেছে। কিন্তু দীনেশের চোখে যে করুণা ছিল সে তা চিনে নিয়েছিল। গুড়িয়া, হ্যাঁ, এটাই ছিল তার নাম। বহু বছর পর সে এই নামটি আবার শুনল। কাপা ঠোঁটে বলল, স্যার আমি কিছু করিনি, আমি শুধু ভিক্ষা চাইছিলাম। দীনেশ নরম গলায় বললেন, তোমার নাম কি? গুড়িয়া, সে বলল এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। গুড়িয়াকে থানায় নয়, সরাসরি দীনেশের অফিসে নিয়ে যাওয়া হলো। তার মনে হলো এই নারী সাধারণ ভিখারিনী নয়, তার চোখে লুকিয়েছিল কোনো এক ঝড়। কনফারেন্স রুমে এক কাপ গরম চা ও দুটি বিস্কুট তার সামনে রাখা হলো। সে নীরবে তাকিয়ে রইল। ধীরে ধীরে চা তুলে নিয়ে খেতে শুরু করলো। তার হাত এখনও কাঁপছিল। তুমি বুলেট বাইক দেখে এত ভয় পাও কেন? দীনেশ সরাসরি প্রশ্ন করলেন। সে চুপ ছিল, তারপর মাথা নিচু করে ফেলল। হয়তো এত দ্রুত তার ভেঙে পড়া বিশ্বাসকে শব্দে বাঁধা সহজ ছিল না। দীনেশ সিগন্যালের সিসিটিভি ফুটেজ আনালেন। স্ক্রিনে দেখা গেল বুলেট চালিয়ে একজন লোক, চোখে কালো চশমা, ভারী শরীর, গলায় উল্কি এবং বেপরোয়া হাসি নিয়ে বসে আছে। অন্যদিকে গুড়িয়ার কাপা দেহ। দীনেশ গভীরভাবে ফুটেজ দেখলেন, তারপর গুড়িয়ার দিকে ফিরলেন। তুমি কি ওকে চেনো? সে কেঁপে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঠোঁট ফিসফিস করে উঠল, সে যে শয়তান স্যার, আমি তার চোখে মৃত্যু দেখেছি। তার নাম বলো। সে মাথা নিচু করে বলল, রাজা। নামটি শুনেই দীনেশের কপাল কুঁচকে গেল। এই তো সেই গ্যাংস্টার যে বহু বছর আগে দিল্লি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। শোনা যায় সে অনেক ধর্ষণ ও খুন করেছিল, কিন্তু সেগুলোর কোনো সাক্ষ্য মেলেনি। দীনেশ ধীরে ধীরে বললেন, আমি তোমার পুরো কাহিনী শুনতে চাই, তবে তখনই শুনবো যখন তুমি তৈরি থাকবে। আমি তোমাকে গ্রেফতার করতে নয়, ন্যায় দিতে এসেছি। বুড়িয়ার চোখে প্রথমবার মানবিকতা ফুটে উঠল। সে কিছু বলল না, কিন্তু তার অশ্রুগুলো বলে দিল, এটা শুধু ভয়ের গল্প নয়, এটা ন্যায়ের অপেক্ষার এক কাহিনী। আর আইপিএস দীনেশ রায় সিদ্ধান্ত নিয়েই ফেললেন, এই কাহিনী তিনি অসমাপ্ত রাখবেন না। পরদিন সকালে আইপিএস দীনেশ রায় অফিসে একা বসে বুড়িয়ার ফাইল দেখছিলেন। কোনো সরকারি রেকর্ড ছিল না, না কোনো পরিচয়, না আধার, কিছুই না। শুধু একটা নাম যা কেবল তার ঠোঁটে জীবিত ছিল, গুড়িয়া। দীনেশ নিজেই তাকে অফিসে ডাকলেন। আজ সে আগের থেকে একটু শান্ত ছিল। চুল গুছিয়ে বাঁধা, মুখে হালকা জ্যোতি, নতুন একটা শাড়ি পরেছে যা এনজিওর লোকেরা দিয়েছিল। দীনেশ সামনের চেয়ার দেখিয়ে বললেন, বসো গুড়িয়া। সে দ্বিধা ভরে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর দীনেশ টেবিলে রাখা ছোট ঠাকুরের মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন, যদি কেউ সত্যি বলতে চায় তবে এই মূর্তি সাক্ষী হতে পারে, কিন্তু যদি মিথ্যা বলে তাহলে ঈশ্বরের থেকে বাঁচা যায় না। বুড়িয়ার চোখে জল চলে এলো। সে বুঝে গিয়েছিল এখন সময় এসেছে তার ক্ষতকে শব্দ দেওয়ার। স্যার, আমি একজন সাধারণ মানুষ ছিলাম, একজন স্ত্রী, একজন মা। দীনেশ
তার কথা থামালেন না। সে নিজেই বলতে লাগলো, রাজা বসু, এই নাম শুনলেই আজও আমার আত্মা কেঁপে ওঠে। সে শুধু গুন্ডা ছিল না, সে ছিল হিংস্র জানোয়ার। আমি আমার স্বামী মনোজের সঙ্গে একটি ছোট মুদিখানার দোকান চালাতাম। আমাদের খুব বেশি কিছু ছিল না, কিন্তু আমরা খুশি ছিলাম। সে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। একদিন রাজা তার বুলেট নিয়ে এলো এবং বলল, হপ্তা দাও। মনোজ রাজি হলো না। পরদিন দোকান চলে ছাই। পুলিশে রিপোর্ট করালাম, কিন্তু কিছু হলো না। উল্টে পুলিশ বলল, তোমরা নিজেরাই করেছো। তার চোখ লাল হয়ে উঠল, ভিতরে আগুন জ্বলছিল। এক রাতে রাজা তার 4 গুন্ডা নিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়ল, স্বামীকে মারল, ছেলেকে মাটিতে ছুঁড়ে ফেলল। সে চুপ হয়ে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। দীনেশ বুঝলেন এখন শব্দ নয়, শুধু অশ্রুই কথা বলবে। কিছুক্ষণ পর সে বলল, স্বামী সেখানেই মারা গেল স্যার। আর আমার ছেলেটা 6 বছরের। সে ভয়ে কথা বলা বন্ধ করে দিল। 1 সপ্তাহ পর সেও মারা গেল। দীনেশের গলাও ভারী হয়ে উঠল। কিন্তু একজন অফিসারের আবেগে ভেসে যাওয়ার অনুমতি থাকে না। তুমি পুলিশের কাছে গেলে না কেন? দীনেশ বলল। গুড়িয়া হেসে উঠল এবং বলল, কার কাছে যেতাম? থানার ইন্সপেক্টর নিজেই ছিল রাজার লোক। আমি অনেক জায়গায় ঘুরেছি, কেউ শোনেনি। একদিন আমার বিরুদ্ধেই চুরির মামলা লাগিয়ে দিল, আমাকে জেলে ঢুকিয়ে দিল। দীনেশ চমকে উঠলেন। হ্যাঁ স্যার, 3 বছরের সাজা হলো। বাইরে এসে দেখি কোনো ঘর নেই, কোনো পরিচয় নেই, কিছুই নেই। বাঁচার জন্য ভিক্ষা করতে হলো। দীনেশ ভিতর থেকে নাড়িয়ে উঠলেন। তিনি জানতেন দেশের বিচার ব্যবস্থায় ফাঁক ফোকর আছে, কিন্তু এতটা গভীরে পচন ধরেছে তা আগে বুঝতে পারেননি। তিনি বললেন, এখন তুমি কি চাও? গুড়িয়া প্রথমবার চোখে সাহস নিয়ে বলল, ন্যায়। নিজের জন্য নয়, তাদের জন্য যারা এখনও রাজার জালে আটকে আছে। দীনেশ টেবিল থেকে নোটবুক তুলে নিলেন। তুমি কি সাক্ষ্য দিতে রাজি? সে বলল, আমি জানি জীবনের ঝুঁকি আছে, কিন্তু এখন আর ভয় নেই। আমি আর শুধু গুড়িয়া নই, আমি এক আওয়াজ। আইপিএস দীনেশ রায় তার চোখে একবার তাকালেন। সেখানে ছিল ব্যথা, কিন্তু তার থেকেও বড় ছিল সাহস। তিনি জানতেন এই মামলা সহজ হবে না, কিন্তু যদি এই নারীকে ন্যায় দিতে পারে, তবে হয়তো মানুষ আবার বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখতে পারবে। আইপিএস দীনেশের মনে এখন একটাই কথা ঘুরছিল, একটাই নাম ঘুরছিল, সেটা রাজা বসু। যে নাম গুড়িয়ার জীবনে অন্ধকারের শিকড় ছিল। কিন্তু রাজা কোনো সাধারণ অপরাধী ছিল না। সে নিজেকে বুলেটওয়ালা রাজা বলিয়ে নিত। বুলেট ছিল তার পরিচয়, তার ভয় আর তার সন্ত্রাস এতটাই ছিল যে তার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিত না, কারণ যে সাক্ষ্য দিত পরের দিন সকালেই তার লাশ হয়ে পাওয়া যেত। দীনেশ গুড়িয়ার কাছে তার আস্তানার খোঁজ নিল। গুড়িয়া বলল, সে এখন মন্দির এলাকায় থাকে, আগে শাহদারাই ছিল, কিন্তু পুলিশের গ্রেফতারি ফাঁদ যখন আটসাঁট হতে লাগলো, তখন সে জায়গা বদলে ফেলল। দীনেশ সঙ্গে সঙ্গে নিজের স্পেশাল টিমকে সতর্ক করে দিল, কিন্তু এই কেসকে যে সাধারণ এফআইআরের মতো দেখছিল না। এই কেস তার কাছে একান্ত ব্যক্তিগত হয়ে উঠেছিল। পরদিন রাতে এক নারী কনস্টেবলকে ভিখারিনী সেজে মন্দির এলাকায় পাঠানো হলো। তার সঙ্গে একটি ওয়্যারলেস চিপ লাগানো হয়েছিল, যাতে সমস্ত কথোপকথন রেকর্ড করা যায়। একটি পুরনো ঝুপড়ির কাছে, যেখানে বলা হয়েছিল রাজা প্রায়ই আসে, সেই জায়গায় কনস্টেবলটি বসেছিল। প্রায় 2 ঘন্টা কেটে গেল। তারপর এক বুলেটের আওয়াজ শোনা গেল, ঢক 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 ঢক, যেন কোনো জমাট বাঁধা আত্মা আবার জেগে উঠেছে। এক লম্বা চওড়া মানুষ, চোখে কালো চশমা, হাতে সোনার আংটি আর গলায় মোটা চেন, সেই রাজা বসু ছিল। তার সঙ্গে আরও 4 জন ছিল। সে কোনো রাজার মতো নয়, বরং শিকারে বেরোনো কোনো জানোয়ারের মতো হাঁটছিল। সে সেই ভিখারিনী কনস্টেবলের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল শিকারের লোভ। সে বলল, কি মা, টাকার দরকার? নারী কনস্টেবল হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু আইপিএস দীনেশের ট্রেনিং তার ভিতরে সাহস ভরে দিচ্ছিল। রাজা তার দিকে ঝুঁকে বলল, কাজ করবি তো টাকা পাবি, অনেক টাকা পাবি। সে চুপ করে রইল। তখন রাজা বলল, আজ রাত আমার ফার্ম হাউসে চল, তোদের মতো অনেক আছে ওখানে, মজা হবে। এই পুরো কথোপকথন ওয়্যারলেসে রেকর্ড হচ্ছিল। দীনেশ রায় সঙ্গে সঙ্গে নিজের টিম নিয়ে বেরিয়ে পড়লেন, কিন্তু ফার্ম হাউসের লোকেশন তখনও স্পষ্ট ছিল না। কনস্টেবল সাহস করে জিজ্ঞেস করলো, তোমার প্রাসাদ কোথায় মালিক? রাজা হেসে বলল, প্রাসাদ নয়, নরক। মেয়েদের জন্য নরক, ছ্যাবলা রোডে আছে। তোকে কেউ বাঁচাতে পারবে না ওখানে। এত বলেই সে তার কবজি ধরতে যাচ্ছিল, তখন হঠাৎ পেছন থেকে 2 জন বাইক আরোহী পুলিশ সামনে এসে পড়ল। রাজা চমকে উঠল, কিন্তু পালানোর বদলে বুলেট ঘুরিয়ে ঝুপড়িগুলোর পেছনের গলিতে ঢুকে পড়ল। আইপিএস দীনেশ
ওয়ার্ল্ড এসে চিৎকার করে বললেন, রাজা পালাচ্ছে ছ্যাবলা রোডের দিকে, সব ইউনিট সতর্ক থাকো। এক ভয়ঙ্কর ধাওয়া শুরু হলো। রাতের অন্ধকারে বুলেটের শব্দ আর পুলিশের সাইরেন দিল্লির নিদ্রা ভেঙে দিচ্ছিল। রাজা একটি সরু গলিতে ঢুকলো, কিন্তু সামনে থেকে আইপিএস দীনেশ নিজেই বুলেটে এসে হাজির হন। রাজা থেমে গেল। দুজন মুখোমুখি। দীনেশ বলল, গুড়িয়াকে মনে আছে? রাজা হেসে বললেন, অনেকের মধ্যে একজন ছিল, তোকে ওর কাছে পাঠিয়ে দিই। কিন্তু তার কিছু করার আগেই দীনেশ গাড়ি থেকে নেমেই তার বুলেটের টায়ারে গুলি চালায়। বুলেট উল্টে গেল, রাজা পড়ে গেল, কিন্তু গুলি লাগে। তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয়। রাজা চেঁচাতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমার লোকেরা দেখে নেবে তোমাকে। দীনেশ তার চোখে চোখ রেখে বললেন, এখন তুই গুড়িয়ার জগতে, যেখানে ন্যায় বেঁচে আছে। তারপর রাজা বসুকে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে আসা হলো। প্রথমবার সেই বুলেটওয়ালা রাজা কারো পায়ে পড়ে গেল। আইপিএস দীনেশ গুড়িয়াকে খবর দিলেন। সে শুধু বলল, আমার ছেলের আত্মা এখন শান্তি। রাজা বসুর গ্রেফতারি গোটা দিল্লিতে চাঞ্চল্য ছড়িয়ে দিল। মিডিয়া চেঁচিয়ে তাকে বুলেটওয়ালা দানব বলতে লাগলো। থানার বাইরে ভিড় জমতে লাগলো, কেউ ন্যায়ের আশায়, কেউ ভয়ে, কেউ বা শুধু দেখার জন্য। কিন্তু আইপিএস দীনেশ জানতেন এই গ্রেফতারি শুধু একটা মুখ, আসল কারবার এখনো বেঁচে আছে। গুড়িয়া থানায় এলো। রাজাকে হাতকড়া পরা অবস্থায় দেখে তার চোখে জল এসে গেল। এটাই সে যে আমার সন্তানকে ছিনিয়ে নিয়েছিল, আমার জগৎ উজাড় করে দিয়েছিল। কিন্তু তার চোখে আর কোনো ভয় ছিল না, তা ছিল এক মায়ের ক্রোধ, এক জীবন্ত ক্ষতের লাহার। দীনেশ গুড়িয়াকে বললেন, এখন তোমার সাক্ষ্য সবচেয়ে দরকারি, আমাদের এই গোটা চক্রটাকে শেষ করতে হবে। গুড়িয়া মাথা নাড়ল, কিন্তু বলল, রাজা একা নয়, আসল মালিক হলো ওর কোনো বাবু মশাই, যে খুব হাই প্রোফাইল। সেও রাজাকে টাকা দিত আর মেয়েদের কেনা বেচা করাতো। এই কথা শুনেই দীনেশ স্তব্ধ হয়ে গেল। মানে এটা শুধু দেহ ব্যবসার কেস নয়, বরং মানব পাচারের এক বিশাল জাল, যাতে বড় বড় লোক জড়িত। আরব রাজাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, কিন্তু সে হাসতেই লাগলো। তুই আমাকে চিনিস না, তোর মনে হয় আমাকে ধরে ফেললি তো তোর মিশন শেষ? না, বাদশাহ এখনো বেঁচে আছে। দীনেশ যখন তাকে থাপ্পড় মারলেন তখন সে বলল, বলে দেব না, কিন্তু আমার জীবনের গ্যারান্টি চাই, আমাকে সিবিআই এর হাতে দাও। দীনেশ জানতেন যদি এটা সিবিআই এর কাছে যায় তবে দেরি হবে। তখন ডিসিপির সঙ্গে বৈঠক করলেন এবং একটি সিক্রেট ইন্টেলিজেন্স টিম গঠন করলেন, যেটার কথা শুধু তিনি আর তার হাতে গোনা 2-3 জন জানতেন। রাজা রাতে ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করে। কেউ তার সেলের কাছে এসে বলেন, বাবু, স্যার রেগে আছে, তোর জন্য প্রার্থনা কর। পরদিন সকালে রাজাকে অচেতন অবস্থায় পাওয়া গেল। তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, খাবারে কিছু মিশেছিল। দীনেশ চিৎকার করে উঠলেন, কিচেন ইনচার্জকে ডাকো। কে খাবার দিল? তদন্তে জানা গেল এক কনস্টেবলের উপর সন্দেহ আছে, যে ইচ্ছাকৃতভাবে নিজের ডিউটি বদলেছিল। যখন তাকে ধরা হয় তখন সে বলল, ক্ষমা করবেন স্যার, আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল, আমি বাধ্য ছিলাম। এতে করে আরও বুঝে গেলেন যে বাবু সাহেব কোনো বড় চক্রের সঙ্গে জড়িত। এখন সময় আন্ডারকভার অপারেশনের। তিনি নিজেকে সাধারণ এক সাংবাদিক সাজিয়ে বাবু সাহেবের নেটওয়ার্কে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। গুড়িয়া জানালো, বাবু সাহেব প্রায়ই এনজিওর বিজ্ঞাপনের মাধ্যমে মেয়েদের উদ্ধার করার ভান করত, কিন্তু সেখান থেকেই তাদের কেনা বেচা হতো। দীনেশ সেই এনজিওর তালিকা আনালেন এবং একটি নামে তার চোখ আটকে গেল, সর্বজন মহিলা কল্যাণ ট্রাস্ট, যার প্রতিষ্ঠাতা ছিল সমীর দাস, একজন নামী ব্যবসায়ী। পরে তিনি দীনেশ লোকাল সাংবাদিক অজয় শর্মার ছদ্মবেশে সেই ট্রাস্টে গেলেন। সেখানে সুন্দর সজ্জা, পরিষ্কার ঘর এবং হাসি মুখ ছিল, কিন্তু ভিতরের হাওয়া ছিল অদ্ভুত, যেন কোনো চিৎকার লুকিয়ে রাখা হয়েছে। একটি মেয়ে আস্তে করে দীনেশের পকেটে একটা চিরকুট ঢুকিয়ে দেয়। বাইরে এসে তিনি যখন সেটা পড়েন, তাতে লেখা, আমাদের বাঁচাও, রাত হলেই এখানে শয়তান নেমে আসে। এখন দীনেশ নিশ্চিত হয়ে গেলেন, রাজা তো ছিল শুধু একটি মহড়া, আসল শয়তান সমীর দাস। তবে এই শয়তানকে প্রকাশ্যে আনতে হলে এবার তাকে নিজের জীবনকেই বাজি রাখতে হবে, কারণ পরের রাতেই সে নরকের দরজা খুলতে চলেছে। আইপিএস দীনেশ রায় এখন পুরোপুরি অজয় শর্মা নামে সাংবাদিকের ভূমিকায় ঢুকে পড়েছেন। তিনি এনজিওর ভেতরে ঢুকে গোপনে নজর রাখছেন। ট্রাস্টের ভিতরের জগৎটা যতটা বাইরে থেকে পরিষ্কার মনে হয়, ভিতরে ততটাই পচা। সেই সব মেয়েদের উদ্ধার করা হয়, তাদের দেশের বিভিন্ন শহরে পাচার করে দেওয়া হয় একটি বড় নেটওয়ার্কের মাধ্যমে। আর সেই নেটওয়ার্ক চালায় সমীর দাস, যিনি সোশ্যাল মিডিয়াতে নারী শক্তির ভাষণ দেন এবং পুরস্কার পান। গুড়িয়ার দেওয়া সূত্র ও চিরকুটের তথ্য অনুযায়ী আরব এনজিওর সিসিটিভি সার্ভেলেন্স, রেজিস্টার এন্ট্রি ও ডোনেশনের ট্র্যাক রেকর্ড পরীক্ষা শুরু করে। তিনি দিনে সাংবাদিক সেজে ঘোরেন আর রাতে প্রমাণ সংগ্রহ করেন। একদিন একটি প্রেস মিটিংয়ের ছুতোয় দীনেশের সঙ্গে সমীরের দেখা হয়।
পরিচিত সুগন্ধ ঝকঝকে হাসি নিয়ে সমীর বলেন, মিস্টার অজয়, আমি আপনার গল্প পড়েছি, খুব সংবেদনশীল বিষয় নিয়ে লেখেন আপনি। দীনেশ মিথ্যা প্রশংসা করে বলেন, আপনার ট্রাস্টও নারীদের অধিকারের জন্য এক উদাহরণ। সমীর হেসে বলেন, শুধু প্রশংসা নয়, এটাই সত্য। আমরা এখানে মেয়েদের নতুন জীবন দিই। সেই রাতেই প্রায় 13 বছরের একটি মেয়ে নয়না দীনেশের কাছে আসে। সে কাঁপছিল, ঠোঁট ফাটা, চোখে ভয়। সে ফিসফিসিয়ে বলে, গত রাতে ওরা আমার ছোট বোনকে নিয়ে গেছে বাবু সাহেবের ফার্ম হাউসে, সে এখনও ফেরেনি। দীনেশের রক্ত গরম হয়ে যায়। তিনি রাতেই তার সিক্রেট টিমের সঙ্গে যোগাযোগ করেন। এই টিমে ছিলেন কেবল 2 জন বিশ্বস্ত অফিসার, ইন্সপেক্টর জাভেদ এবং সাইবার এক্সপার্ট মেঘা। অপারেশন কালো ছায়া শুরু হয়। মেঘা এনজিওর নেটওয়ার্ক হ্যাক করে একটি এনক্রিপ্টেড ফোল্ডার পাঠায়, যাতে ফার্ম হাউসের লোকেশন, মেয়েদের নাম, ডেলিভারি ডেট এবং রেট লেখা ছিল। সবই ছিল ডিজিটাল এবং এখন দীনেশের হাতে ছিল প্রমাণ। কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। সমীর দাসের নেটওয়ার্ক রাজনীতি, পুলিশ এবং মিডিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। একটিমাত্র ভুল পুরো অপারেশন ভেস্তে দিতে পারত। দীনেশ নিজেই সেই ফার্ম হাউসে যান, এক নির্জন জায়গায় তৈরি বিলাসবহুল বাড়ি। বাইরে থেকে বাড়িটা সাধারণ লাগলেও ভিতরের বেসমেন্টে ছিল এক অন্য জগৎ, অন্ধকার, দুর্গন্ধ এবং খাঁচা। ছোট ছোট ঘরে মেয়েদের বন্দি করে রাখা হয়েছিল। এক মেয়ে দেয়ালে রক্ত দিয়ে লিখে রেখেছিল, আমি মরতে চাই। দীনেশের চোখ ভিজে ওঠে, কিন্তু তিনি নিজেকে সামলে নেন। তিনি টিমকে কল করে রেড প্ল্যান ঠিক করেন। পরের রাতে ঠিক 1:30টার অপারেশন কালো ছায়া চালানো হয়। দীনেশের টিম ফার্ম হাউসে হানা দেয়। গুলির শব্দ, চিৎকার আর দরজা ভাঙার আওয়াজে চারদিক গম গম হয়ে ওঠে। বহু গুন্ডা ধরা পড়ে, কিন্তু সমীর পালিয়ে যায়। বেসমেন্টে পাওয়া যায় 9টি মেয়েকে, যাদের অবস্থা ভয়ানক। সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছে। নয়নার বোনও সেখানে ছিল, অজ্ঞান ও আধমরা। পরের দিনের খবর ছিল, আইপিএস অফিসার উন্মোচন করলেন হাই প্রোফাইল হিউম্যান ট্রাফিকিং র্যাকেট। সমীর দাস পলাতক। গুড়িয়া যখন এটি দেখেন তখন তার চোখে জল আসে, কিন্তু এইবার তা ছিল আশার অশ্রু। এখন দীনেশের পরবর্তী মিশন সমীরকে ধরার, কিন্তু তিনি জানতেন এবার খেলা আরও বড় ও ভয়ঙ্কর হতে চলেছে। কারণ এবার তিনি কোনো মোহরার নয়, সরাসরি বাদশার সঙ্গে লড়াই করতে চলেছেন। আইপিএস দীনেশের জন্য এবার সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে। সমীর দাস কেবল একটি নাম নয়, বরং পুরো হিউম্যান ট্রাফিকিং চক্রের বাদশা। তার সঙ্গে যুক্ত ছিল রাজনীতি, পুলিশ আর নামকরা শিল্পপতিরাও। দীনেশ জানতেন সমীরকে ধরা এত সহজ হবে না। তিনি তার টিমের সঙ্গে পরিকল্পনা তৈরি করেন, কিন্তু প্রতিটি পদক্ষেপে চরম সতর্কতা প্রয়োজন ছিল। সামান্য ভুল গোটা অপারেশনকে ব্যর্থ করে দিতে পারত। যতই তদন্ত এগোয়, আরব রাজনৈতিক চাপ অনুভব করতে থাকে, কিন্তু প্রভাবশালী নেতা সমীরের সঙ্গে যুক্ত ছিল এবং তার দীনেশের কাজে বন্ধ করতে হুমকি দিতে শুরু করে। কিন্তু দীনেশ হাল ছাড়েনি। যে যত বড়ই হোক না কেন, আইন সবার জন্য সমান। সে তার সহকর্মীদের বলল, গুড়িয়াও সাহস দেখালো। সে আদালতে গিয়ে রাজা বসু ও সমীর দাসের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হলো। তার সাক্ষ্য মামলাটিকে আরও মজবুত করে তুলল। একদিন মেঘা একটি গোপন ফোল্ডার হ্যাক করে, যেখানে রমনের একাধিক গোপন অ্যাকাউন্ট এবং ট্রাফিকিং সংক্রান্ত নথিপত্র ছিল। এই নথিগুলো এতটাই শক্তিশালী প্রমাণ ছিল যে আদালতে তার গভীর প্রভাব পড়তে পারত। সমীর বুঝে গিয়েছিল যে তার সময় শেষ হয়ে এসেছে। সে তার গুন্ডাদের বলল, দীনেশকে শেষ করে দাও, এই ছেলেটা খুব বিপজ্জনক। এক রাতে দীনেশের উপর হামলা হয়, কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে সে বেঁচে যায়। দীনেশ বুঝে যায় যে এখন শুধু আইনের অস্ত্র দিয়ে কাজ চলবে না। তাই সে ফের তার ভিখারিনী সেজে যাওয়ার পরিকল্পনাটি বাস্তবায়িত করার সিদ্ধান্ত নেয়, যাতে দীনেশের সবচেয়ে ঘনিষ্ঠ লোকদের কাছে পৌঁছানো যায়। দীনেশ আবারও নিজের পুলিশের পোশাক খুলে ভিখারিনীর ছদ্মবেশ নেয়। এবার তার সংকল্প আরও দৃঢ় ছিল। সে জানত নরকের দরজা খুলে যাওয়ার সময় এখন আরও কাছে চলে এসেছে। আইপিএস দীনেশ রায় এবার তার ভিখারিনী ছদ্মবেশটি পরিকল্পনার বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেমে পড়লেন। এবার তিনি আরও বেশি সতর্ক ছিলেন, কারণ সমীর দাস ও তার গুন্ডাদের প্রতিটি চাল তার প্রাণনাশের কারণ হতে। দীনেশ নিজেকে একটি ছোট্ট ঝুপড়ি এলাকায় স্থাপন করেন। সেখানে সে ভিখারিনী সেজে প্রতিদিন দোকান বসাতো এবং আশেপাশের লোকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করত। ধীরে ধীরে
সে দিনেশের নেটওয়ার্কের ঘনিষ্ঠ লোকদের কাছে পৌঁছাতে শুরু করে। তার বুদ্ধিমত্তা ও সাহসে আশেপাশের লোকজনও তার কথা শুনতে শুরু করে। গুড়িয়াও দিনেশের কাছে আসে। এবার সে সম্পূর্ণ সাহস নিয়ে জানায় যে সে ইতিমধ্যে অনেক মেয়েকে বাঁচাতে পেরেছে, কিন্তু সমীরের নেটওয়ার্ক অনেক গভীর এবং বিপজ্জনক। গুড়িয়া দিনেশকে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যার মাধ্যমে আরব নেটওয়ার্কের একটি বড় অংশের হদিশ পায়। দিনেশ তার টিমকে ডাকে এবং চূড়ান্ত অপারেশনের রূপরেখা তৈরি করে। এইবার অপারেশনটি শুধু হিউম্যান ট্রাফিকিং র্যাকেটকেই ধ্বংস করবে না, বরং সমীর দাস নামক একজন বড় অপরাধীকেও বিচারালয়ে দাঁড় করাবে। রাতের অন্ধকারে দিনেশ ও তার দল পুরো নেটওয়ার্কে হানা দেয়। এই অভিযানে বহু পুলিশ অফিসার, রাজনৈতিক নেতা এবং সমীরের গুন্ডারা গ্রেপ্তার হয়। সমীরও ধরা পড়ে যায়। আদালতে প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে সমীরের কঠিন শাস্তি হয়। গুড়িয়া এবং বাকি মেয়েরা সুবিচার পায়। দীনেশ ভাবেন এই লড়াই শুধু হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে ছিল না, বরং মানবতার জন্য ছিল। সে জানতো এখনও অনেক এমন লড়াই বাকি রয়েছে, কিন্তু এই জয় তাকে আশার আলো দেখিয়েছিল। সত্য ও ন্যায় সর্বদা নিজের পথ তৈরি করে নেয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির প্রেরণা দেয়। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, হয়তো এটি কারো উপকারেও আসতে পারে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমনই দুর্দান্ত তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি চাপতে একদম ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের সেরা কন্টেন্ট দেওয়ার। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো এই ভিডিওটি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ। আপনি শুধু আমাদের দর্শক নন, আপনি আমাদের পরিবারেরও অংশ। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য দেওয়া নয়, বরং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখুন। নতুন কিছু করার জেদ সবসময় ধরে রাখুন, কখনো হাল ছাড়বেন না, কারণ পরাজয়ের পরেই আসে বিজয়। পরিশ্রম করে যান এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন এবং অন্যদেরও শেখান। এই ভাবনাকে সঙ্গে নিয়েই আজ বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন তথ্য ও নতুন উৎসাহ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং শিখতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।